জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সরকারও এটা আলোচনার টেবিলে না আনলেও তার পেপারের মধ্যে এনেছে। সরকারের প্রস্তাবটা অর্থাৎ ঐক্যমত্য কমিশন যেটা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে, দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য সেখানে উচ্চকক্ষে পিয়ারটা প্রস্তাব করা হয়েছে, নিম্নকক্ষে নয়। আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা উভয় কক্ষে প্রস্তাব করেছি, নিম্নকক্ষ উচ্চকক্ষ দুইটাতে পিয়ার সিস্টেম। এখন রাজনৈতিক দলের ভিন্নতা আছে। ওভারঅল পিয়ার সিস্টেমটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ দল উচ্চকক্ষে নিম্নকক্ষে হয়তো ডিফারেন্স আছে, উচ্চকক্ষে বেশিরভাগ মত দিয়েছে। কিছু কিছু দল দ্বিমত করেছে, তার মধ্যে বিএনপিও আছে। তো এটা এখনো সুরাহা হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনে 84টা যে ঐক্যমত্যের পয়েন্ট আছে তার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে। 3 পর্বে আলোচনা, প্রথমে 166, সেখান থেকে ম্যাক্সিমাম যেগুলো 84টার মধ্যে ঐক্যমত্য হয়েছে। 19টা মৌলিক সংস্কারের বিষয় আছে যেগুলো আবার দ্বিতীয় পর্বে কালেকটিভ আলোচনা হয়েছে। কালেকটিভ আলোচনার মধ্যে নোট অফ ডিসেন্টগুলো আছে, অর্থাৎ দ্বিমতের সাথে ঐক্যমত, এভাবে চার্টার তৈরি হচ্ছে। এবং সেটা শেষ সিদ্ধান্ত হলো তৃতীয় পর্বে আলোচনা 5 দিন হয়েছে, কনক্লুশন ড্র করা হয়েছে, একটা গণভোটে দেওয়া হবে। প্রথমে একটা আদেশ হবে, আদেশের উপরে গণভোট হবে। তো গণভোটটা কিসের উপর হবে? গণভোটটা হবে আপনার ঐক্যমত্য কমিশন যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে ডিসেন্টগুলোও যাবে, একটা প্যাকেজ আকারে যাবে, 2টা স্ল্যাব করবে। তো সেখানে উচ্চকক্ষে পিয়ারটা থাকছে। এখন জনগণ নিবে কি নেবে না তো জনগণের বিষয়। তো আমরা আজকে যে আলোচনাটা করতে চাই সেটা হলো কেন এই ধরনের পদ্ধতি বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য একটা উদ্যোগ নেওয়া হলো, বা সরকারও কেন প্রস্তাব করছে, আর আমরাও দুই পক্ষে কেন চাচ্ছি। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে অতীতে যে নির্বাচন ব্যবস্থা সেটা ছিল, আজকের প্রবন্ধকারও যেটা বলেছেন, এফপিটিপি যেটা আছে সেটা ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেম থেকে এসেছে এবং ব্রিটিশ কলোনিয়াল কান্ট্রির কথা আপনি বলেছেন। তো এটা অ্যাবসলিউট কারেক্ট না, কিছু কিছু ব্যতিক্রম আছে। ডিরেক্ট উদাহরণ আপনি দিয়েছেন, আপনার বক্তব্যের মধ্যে কিন্তু এই কন্ট্রাডিকশনটা আমি লক্ষ্য করেছি। এর দিকে বলা হয়েছে ব্রিটিশ কলোনিয়াল কোনো কান্ট্রিতে এটা নাই, আবার দেখা যাচ্ছে 2টা কান্ট্রির উদাহরণ দিয়েছেন। আমি আরও 2টা কান্ট্রি বলতে পারি, ইন্দোনেশিয়া সহ। তো এগুলো রেফারেন্স উল্লেখ করলে আগে আসতে হবে। জি, আপনার কথা আপনি বলছেন, আমি আমারটা বলে যাই, আবার কথা তো আমরা ফিনিশিং বলবেন। যাই হোক, তো আমি যে জায়গায় আসতে চাই সেটা হলো এই প্রশ্নটা কেন আসলো, এই পদ্ধতির প্রশ্ন উঠলো কেন। বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন। নির্বাচন আসলেই আন্দোলন হয়, দাবি দেওয়া হয়, রাজপথ উত্তপ্ত হয়। এগুলো আমাদের ইতিহাস, এটা আমরা ডিনাই করতে পারবো না, সবসময় এটা হয়ে আসছে। আবার ইলেকশনের যখন হয়ে যায়, ইলেকশনের কী ঘটনা, কী পরিস্থিতি, কালচার, এটা আমরা জানি। কেন্দ্র দখল, কালো টাকার ছড়াছড়ি, মারামারি, খুনাখুনি। ন্যাশনাল ইলেকশনে হয়, লোকাল গভর্নমেন্ট ইলেকশন একটু কম বেশি হয়, পার্থক্য এটুকু হয়, এটাই ঠিক। তাহলে এটার কারণে আবার ইলেকশন রেজাল্ট হয়, কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। অভূতপূর্ব কম্পারেটিভ ইলেকশন 1991, সেটা এখানেও আবার সূক্ষ্ম কারচুপির অভিযোগ আছে। তো সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো আমাদের নির্বাচনের ইতিহাস। ফলাফলের ক্ষেত্রেও আছে, ইলেকশন পরিবেশের ক্ষেত্রেও আছে। আমরা মনে করি যেটা এই পদ্ধতিগত ত্রুটির কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, জনগণ ভোট দিতে পারছে না। বিগত 3টি ইলেকশন তো কোনো ইলেকশনই হয়নি, ইলেকশনের নামে এক ধরনের তামাশা এগুলো আসলে। যদি আমরা অফিসিয়ালি ইলেকশন না মেনেও পাইনি, গেজেট হয়ে গেছে, কারণ আমরা ত্রয়োদশ সংসদ বলছি কেন, তাহলে আগের একাদশ, নবম থেকে দ্বাদশ, একাদশ এগুলো হয়েছে, ত্রয়োদশ হতে যাচ্ছে। কিন্তু আসলে ইলেকশন কি হয়েছে? ইলেকশন হয়নি। যেহেতু নির্বাচন হয়নি,
সেই কারণে আজকে ধারাবাহিকভাবে বলতে গেলে কিছু ইলেকশন কম্পারেটিভলি সুষ্ঠু, ফেয়ার হয়েছে, ক্রেডিবল হয়েছে। অ্যাবসলিউটলি নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা বলা যাবে না। তো এটা প্রশ্ন উঠতে পারে, বিশ্বের বিভিন্ন জায়গায় ইলেকশন নিয়ে অভিযোগ আছে। যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প হারার পরে এই অভিযোগ এনেছেন। তো এগুলো হচ্ছে ব্লেম গেম আছে, কিন্তু রিয়েলিটিটা কি, পলিটিক্যাল স্ট্যান্ড থেকে ব্লেম গেম করা আর ইলেকশনের রিয়েলিটির জায়গা থেকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে বাংলাদেশে আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচনের মধ্যে। তো এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে, এই ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে হয়, একটা ভালো নির্বাচন পদ্ধতি যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আমাদের পিআর পদ্ধতি, যেটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হচ্ছে, ওটা হলো সংখ্যাধিক্য ভিত্তিক, আর এটা হলো সংখ্যা আনুপাতিক ভিত্তিক। আমরা সংখ্যা আনুপাতিক ভিত্তিক নির্বাচনটা প্রপোজ করেছি। যৌক্তিকতা কি? এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের ইলেকশন পদ্ধতির যদি আমরা একটা সূত্র দ্বারা ফিরিয়ে আনতে চাই, তাহলে অতীতের ইলেকশনের মধ্যে যে ভোটারদের সঠিক মূল্যায়নটা হয় নাই, এটা আমাদের সামনে ফার্স্ট প্রায়োরিটি আছে। লজিক্যালি যদি আমরা বলতে চাই, যেমন আপনার ডিরেক্ট উদাহরণ আমি দিই, 1991-এ বিএনপি ভোট পেয়েছিল 30.8, সিট পেয়েছে 140, যদি আমি ভুল না করি। আনুপাতিক যদি ইলেকশনের রেজাল্ট হতো, সেখানে এখানে বিএনপি 18টি সিট বেশি পেয়েছে প্রাপ্ত ভোটের চাইতেও, তাহলে 18 কমে যেত। আবার 96-এ আওয়ামী লীগ ভোট পেয়েছে 37.4, এখানে তারা আসন পেয়েছে 146টি এবং আনুপাতিক করে আরও 34টা কমে যেত, 146 থেকে কমে আসতো। 8 সালের ভোটটা দেখা যাচ্ছে মহাজোট নামে আওয়ামী লীগের নেতৃত্বে 56.45, আসন পেয়েছে 163, তাহলে এখানে 263, এখানে 94টা আসন বেশি পেয়েছে আনুপাতিক হার হিসেবে রেজাল্ট করলে। আমরা 4 দলে ছিলাম বিএনপি সহ 37.61, এখানে আমরা আসন পেয়েছি সবাই মিলে 33টি। আর এখানে যদি আনুপাতিক রেজাল্ট আসতো, আমরা আরও 80টা সিট বেশি পেতাম, তাহলে পার্লামেন্টটা ব্যালেন্স পজিশনে চলে আসতো। তো 91-এ কিন্তু আপনার টোটাল মেজরিটি তো নয়, এখানে সিঙ্গেল মেজরিটিও হয়নি। পরে তো আমরা বিএনপিকে নিঃশর্ত আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছি, ওনারা সরকার গঠন করেছেন। আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যেটা 263 আসনটা পেয়েছে, টোটাল মেজরিটির সাথে অনেক বেশি মেজরিটি। তো এইভাবে যখন দেখা যাচ্ছে ইলেকশন রেজাল্টগুলো আসে, তাহলে আপনি একটা দল পেল 30.8, তাহলে আরেকটা দল পেল যেটা 91 37.4, তাহলে যারা ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, তারা একটা ভোটের প্রতিনিধিত্ব করলো 30% প্লাস। তাহলে আর বাকি যত 70% ভোটার, তার ভোটের কোনো মূল্যায়ন হলো না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। এই বিষয়গুলো আমরা সামনে রেখে পিআর পদ্ধতিটা গ্রহণ করেছি। সেকেন্ড যেটা পিআর পদ্ধতির সুবিধা, বেনিফিট আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে দলকে ভোট দেয় প্রতীক দেখে, আর অ্যাপ্লিকেবল যেটা প্রচলিত পদ্ধতি আছে, সেখানে দলের প্রার্থীকে ভোট দেয়। তাহলে একজন প্রার্থী নিজ এলাকায় জিতার জন্য, নির্বাচন উইন করার জন্য তার নিজস্ব বলয় তৈরি করে, মাসলম্যান আসে, টাকা পয়সা খরচ করে, এখানে সন্ত্রাসী কার্যক্রম হয়, কেন্দ্র দখল হয়, ভোট ফেয়ার হয় না, ভোটাররা ভোট দিতে পারে না, এটা অস্থিরতা, উত্তেজনাকর, সহিংস পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্র থেকে ভোটাররা পালিয়ে যায় ভয়ে।
এই যে পরিস্থিতিতে যদি হয় তাহলে ভোট কিন্তু হয় না ঠিকই। কাস্টিং ভোটটা যেমন আমরা তো বিগত 3টা নির্বাচন 5% ভোট হয়েছে, এটা 40 অ্যাবাভ কাস্টিং দেখানো হয়েছে। এই জালিয়াতিগুলোও হয়। তো এসব অস্বস্থতা থেকে বেরিয়ে আসতে হলে আসলে পিআর পদ্ধতিটাই সুষ্ঠু হবে। কারণ দলকে ভোট দিলে তখন ওই প্রার্থী নিজের প্রতিযোগিতা যাওয়ার কোনো সুযোগ নাই। দলেই পয়সা দেবে, দলেই নমিনেশন দেবে, প্রাপ্ত ভোট অনুযায়ী দলেই ঠিক করবে কারা এমপি হবে। এই কারণে এখানে অনেক কিছু যে অনিয়ম আছে সেটা অ্যাভয়েড করার সুযোগ আছে। ফলে ইলেকশনটা ফেয়ার হবে। ভোটের মূল্যায়ন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সুষ্ঠু ইলেকশনের জন্য পিআর পদ্ধতিটা আমরা বলেছি।